হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি, এর বৈশিষ্ট্যগুলি কি কি, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। লাতিন শব্দ স্ট্র্যাটাম, যার অর্থ হচ্ছে স্তর। এই শব্দটি থেকে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি এসেছে। 1902 সালে বিজ্ঞানী ফ্রেজারেন্স দ্য বোস সর্বপ্রথম স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। ট্রপোস্ফিয়ারের ওপরে অর্থাৎ ট্রপোপোজের পর থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত মোটামুটি অপরিবর্তনশীল বা স্থিতিশীল যে বায়ুমণ্ডলীয় স্তরটি রয়েছে তাকে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে, দেখো, বায়ুমণ্ডলে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, উষ্ণতাও কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। যত উচ্চতা বাড়ে তত কিন্তু উষ্ণতা এই স্তরে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু বাড়তে থাকে। তবে ট্রপোপোজ থেকে 25 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধির হার খুব সামান্য হলেও এরপর থেকে উষ্ণতা ক্রমাগত বাড়তে বাড়তে 50 কিলোমিটার উচ্চতায় 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এসে পৌঁছায়। তাপমাত্রার এই দ্রুত বৃদ্ধির কারণ হলো ওজোন গ্যাসের উপস্থিতি, অর্থাৎ এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন গ্যাসের উপস্থিতি রয়েছে, যার ফলে কি হয়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পেতে থাকে। বায়ুমণ্ডলে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব সবচাইতে বেশি কিন্তু লক্ষ্য করা যায়। এই গ্যাস সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের যে অতিবেগুনি রশ্মি আছে সেই রশ্মিকে শোষণ করে এবং শোষণ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনকে উৎপন্ন করে। এই বিক্রিয়ার তাপ উৎপাদক হওয়ায় কিন্তু বায়ুমণ্ডলে এই স্তরে তাপমাত্রা বৃদ্ধি পায়। 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে, দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাষ্পের কিন্তু কোনো রকম উপস্থিতি লক্ষ্য করা যায় না, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাষ্প থাকে না। ধূলিকণা সামান্য পরিমাণে থাকলেও এই স্তর প্রায় জলীয় বাষ্প শূন্য অবস্থায় থাকে, তাই এই স্তর সর্বদাই মেঘমুক্ত থাকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু মেঘ লক্ষ্য করা যায় না। ফলে কি হয়, কোনো প্রকার ঝড় বৃষ্টিপাত বজ্রপাত লক্ষ্য করা যায় না। জলীয় বাষ্প থাকছে না, তো ঝড় বৃষ্টিপাত বজ্রপাতও কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে লক্ষ্য করা যাচ্ছে না। আবার বায়ু প্রবাহ তেমন বেগ সম্পন্ন হয় না, তার খুব ধীর গতিশীল বায়ু গতিবেগ এখানে, তাই এই স্তরে সর্বদাই কিন্তু শান্ত ভাব বিরাজ করে। এই কারণে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডলও বলা হয়। তাহলে কোন স্তরকে হচ্ছে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। বায়ুমণ্ডল সর্বদা শান্ত থাকার কারণে দ্রুত গতি সম্পন্ন জেট বিমানগুলি ঝড় বৃষ্টি এড়াতে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে, দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো প্রকার বায়ু প্রবাহ ঘটে না বলে জেট বিমানের ইঞ্জিন থেকে যে নির্গত ধোঁয়া ও জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এই স্তরে পুচ্ছকারে সাদা মেঘের সৃষ্টি করে, যা আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা অনেক সময় লক্ষ্য করি যে জেট ট্রেনগুলো যে যাচ্ছে তার পিছে কিন্তু একটি ধোঁয়ার পুচ্ছ রেখা দেখা যায়। এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই চলাচল করে, সেই কারণে কিন্তু আমরা এই ধোঁয়াটাকে লক্ষ্য করতে পারি বা দেখতে পারি। 4 নম্বর বৈশিষ্ট্য কি আছে, দেখো, মেরু অঞ্চলে শীতকালে স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রার একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। ওই সময় রাত্রিকালে এই স্তরের উষ্ণতা অস্বাভাবিক হারে কিন্তু বৃদ্ধি পেতে থাকে। শীতের শেষে এবং বসন্তের শুরুর দিকে এই পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। প্রায় 25 কিলোমিটার উচ্চতায় মাত্র 48 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা লাফিয়ে কি হয়, -80 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে -40 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছায়। ফলে ঊর্ধ্বাকাশে বায়ু সঞ্চালনের পরিবর্তন লক্ষ্য করা যায়। 5 নম্বর বৈশিষ্ট্য কি আছে, দেখো, মেরু অঞ্চলে বসন্তকালে ট্রপোপোজের উচ্চতা কমে আসে। উপরন্তু তাপমাত্রার বৃদ্ধি এবং আবহাওয়াগত গোলযোগের কারণে বায়ু সঞ্চালনের ফলে কিছু পরিমাণ জলীয় বাষ্প কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে থাকে। ঝড় ঝঞ্ঝার ফলে কি হয়, ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। এই বায়ু মণ্ডলগত যে গোলযোগ রয়েছে এর ফলে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঢুকে যায়। নর্মালি কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাষ্পের অবস্থান লক্ষ্য করা যায় না। এই জলীয় বাষ্প
প্রবেশ করার ফলে কি হয় দেখো, ঘনীভবন হয়, ঘনীভবনের ফলে সিরাস মেঘের সৃষ্টি হয়। যেহেতু এই স্তরে ধূলিকণার উপস্থিতি খুব একটা থাকে না, খুব কম পরিমাণে থাকে, সেই কারণে এই মেঘ কোনো প্রকার কিন্তু বৃষ্টি ঘটাতে পারে না। সাদা রঙের এই সিরাস মেঘকে বলা হয় মাদার অফ পার্ল। তারপরে দেখো কি আছে 6 নম্বর বৈশিষ্ট্য, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতার তারতম্যে বায়ু প্রবাহের গতি প্রকৃতিরও কিন্তু পরিবর্তন হয়। উচ্চতার পার্থক্য অনুসারে কিন্তু বায়ুর যে গতি প্রবাহ রয়েছে সেটাও পরিবর্তিত হতে থাকে। নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কি হয়, বায়ুর গতিবেগ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। যত উচ্চতা বৃদ্ধি পায় 30 কিলোমিটার অবধি, তত কিন্তু বায়ুর গতিবেগ কমতে থাকে। কিন্তু এরপর থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ু প্রবাহের গতিবেগ বাড়তে থাকে। অর্থাৎ 30 কিলোমিটারের পর থেকে যত উচ্চতা বৃদ্ধি পায় স্ট্র্যাটোস্ফিয়ারে, তত কিন্তু বায়ুর গতিবেগ কিন্তু বাড়তে থাকে। এখানে 18 থেকে 30 কিলোমিটার উচ্চতায় 12 থেকে 30 মাস বায়ু উল্টো দিকে কিন্তু প্রবাহিত হয়। বায়ুর এই উল্টো গতিপথ প্রথমে উচ্চ স্তর থেকে ক্রমশ নিচের দিকে নামতে থাকে। এরপরে দেখে নেব যে স্ট্র্যাটোপোজ কি। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে স্ট্র্যাটোপোজ বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে কিন্তু মেসোস্ফিয়ার স্তরে অবস্থান করে। এই দুটি স্তরের মধ্যবর্তী স্তরকে কিন্তু স্ট্র্যাটোপোজ বলা হয়ে থাকে। স্ট্র্যাটোপোজের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, উষ্ণতা বাড়তে থাকে। স্ট্র্যাটোপোজে এসে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এরপর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তার রেখে উষ্ণতা দ্রুত হারে হ্রাস পায়। অর্থাৎ এরপর থেকে যত উচ্চতা বাড়তে থাকে তত কিন্তু উষ্ণতাও তাল রেখে বাড়তে থাকে। তো আজকে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আলোচনা কিন্তু এটুকুই ছিল। তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, দেখো দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নিচের দিকে। এই দুটো নাম্বারে কিন্তু কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেখো দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটো নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 করে। এছাড়াও আমাদের একটি অ্যাপ ফিজিক্যাল এডুকেশন নামে লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আজকের জন্য এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।